Assalamu alaikum, dear friend. Today I will discuss the self-assessment of wages and benefit part 2, that is question 63 to 115. Today's questions are very easy. There are no confusing question here. I will take short time to complete this video. Dear friend, as previous, I will enter the active accredited host or Vault platform by using user ID and password. Then go to dashboard, then click assessment part and go to the wages and benefit area. I will discuss all the question in Bengali for our better understanding. Now I will discuss all the question one by one. Question number 63. Are wages payment made regular and on time in line with legal requirement? Are wages payment made regular and on time and in line with legal requirement? আইনি প্রয়োজনীয়তা অনুসারে মজুরি কি সঠিক সময়ে এবং নিয়মিত পরিশোধ করা হয়? রেগুলারলি অ্যান্ড অন টাইম, নিয়মিত এবং সঠিক সময়ে কি পরিশোধ করা হয়? এখানে অপশন আছে দুইটা, ইয়েস বা নো। তো অবশ্যই আমরা ইয়েস দেব, কারণ আমরা সঠিক সময় এবং রেগুলার পরিশোধ করি। 64. Are worker paid their all wages in the legal required manner? Are workers paid their full wages in the legally required manner? মানে শ্রমিকদের সমস্ত মজুরি কি আইনের প্রয়োজনীয়তা অনুযায়ী কি আমরা পরিশোধ করে থাকি? অবশ্যই ফুল মজুরিটা আইনে যেভাবে বলা আছে সেভাবেই পরিশোধ করা হয়। হাউ আর ওয়ার্কার্স পেইড? ওয়ার্কারদের কিভাবে পরিশোধ করে? অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। আমরা যেভাবে পরিশোধ করে থাকি সেটাকে এক্স দ্বারা সিলেক্ট করতে বলা হয়েছে। 65. ক্যাশে করি? যদি করি তাহলে ইয়েস, যদি না করি তাহলে চুজ। তা যারা ক্যাশে পেমেন্ট করেন তারা ইয়েস দেবেন। 66. হোয়াট অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ওয়ার্কার আর পেইড বাই ক্যাশ? মানে আনুমানিক কত পার্সেন্ট আপনারা ক্যাশে দেন? যদি 100% ক্যাশে দিয়ে থাকেন তাহলে 100% লিখবেন, আর যদি 2% দিয়ে থাকেন বা 5% দিয়ে থাকেন সেটা এখানে, অথবা 50% দিতে 50% লিখবেন। তো নর্মালি যারা রকেটে মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করে থাকেন তাদেরও 2-1% হ্যান্ড ক্যাশ পরিশোধ করা প্রয়োজন হয়, কারণ মাসের শেষে জয়েন করলে অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেরি হয়, এই জন্য 2-1% এখানে চলে আসতে পারে ক্যাশে। তো ক্যাশে যদি 2-1% পরিশোধ করেন তাহলে এখানে 2% দিবেন। চেকের মাধ্যমে কি পরিশোধ করা হয়? পরিশোধ করলে ইয়েস, আর না করলে চুজ থাকবে। নর্মালি পরিশোধ করা হয় না, এটা চুজ থাকবে। ডিরেক্ট ডিপোজিট ইনটু ব্যাংক অ্যাকাউন্ট? ব্যাংক অ্যাকাউন্টে কি ডিরেক্টলি ডিপোজিট করা হয়? এই ডিপোজিট বলতে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায় সেটা না, আমরা যে ডিপোজিট করে থাকি, মাসে একটা সঞ্চয় করে থাকি, ওটা একটা নির্দিষ্ট মেয়াদ না ফুরলে টাকা তোলা যায় না, এরকম কি একটা অ্যাকাউন্টে টাকা আপনারা দেন? মানে ডিরেক্ট ডিপোজিট করেন ইনটু দ্য ব্যাংক অ্যাকাউন্ট? না, আমরা ডিরেক্ট ডিপোজিট করি না। ঠিক আছে, এটা চুজ হবে, যদি না করে থাকি চুজ হবে। 69. মোবাইল মানি? হ্যাঁ, মোবাইল মানি দেওয়া হয়, মানে রকেট, বিকাশ অথবা নগদ সবগুলোই মোবাইল মানি। ইয়েস, মোবাইল মানি দিয়ে থাকি। হোয়াট অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ওয়ার্কার আর পেইড বাই মোবাইল মানি? মানে আনুমানিক কত পার্সেন্ট মোবাইল মানিতে আমরা পরিশোধ করে থাকি? 98%। কারণ বলতে গেলে 100%ই আমরা মোবাইল মানিতে, মানে মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করে থাকি। তারপরও 2% রাখি হলো যে শেষের দিকে জয়েন করলে অনেক সময় আমরা হ্যান্ড ক্যাশ করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না তাই। 71. কার্ড উইথ স্ট্রেট ভ্যালুড? কার্ডে কি পরিশোধ করা হয়? এই কার্ড বলতে একটা এমন একটা কার্ডে কি পরিশোধ করা হয়? নো, তা নোট না। যদি কার্ডে পরিশোধ না করি তাহলে চুজ থাকবে। আদার অন্য কোনো মেথড আছে কি? থাকলে এক্স, না থাকলে চুজ। যদি আপনি এক্স দেন তাহলে পরবর্তী আরেকটা কোশ্চেন আসবে, তাহলে হোয়াট কাইন্ড অফ মেথড, কী ধরনের পদ্ধতি আমরা অনুসরণ করে থাকি। যার যদি চুজ দিয়ে রাখেন তাহলে দ্বিতীয় কোনো কোশ্চেন আসবে না। 73. আর ওয়ার্কার পেইড ডিরেক্টলি বাই দ্য ফ্যাক্টরি অর থ্রু থার্ড পার্টি এজেন্ট? আমরা যে শ্রমিকদের মজুরি পরিশোধ করে থাকি, আর ওয়ার্কার পেইড শ্রমিকদের যে পরিশোধ করে থাকি ডিরেক্ট বাই দ্য ফ্যাসিলিটি, মানে ডিরেক্ট ফ্যাক্টরিকে পরিশোধ করে, ফ্যাসিলিটিকে পরিশোধ করে, না থার্ড পার্টির মাধ্যমে বা থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে পরিশোধ করেন? এখানে একটা বোঝার ভুল আছে, আমরা অনেক সময় থার্ড পার্টি এজেন্ট লিখি এই কারণে যে আমরা তো মোবাইল ব্যাংকিংয়ে দেই,
মানে টাকা পরিশোধ করি, তাই মোবাইল ব্যাংকিং হলো থার্ড পার্টি একটা এজেন্ট, মানে সেটা ডাচ বাংলা ব্যাংক হতে পারে, অথবা ট্রাস্ট ব্যাংক হতে পারে, অথবা নগদ নগদ যে মোবাইল ব্যাংকিং আছে তার মাধ্যমে পরিশোধ করি। তাহলে এইটা বুঝি থার্ড পার্টি না, এখানে এটা বোঝানো হয় নাই। এখানে থার্ড পার্টি বোঝানো হয়েছে যে কোনো একটা এজেন্সি, মানে সাবকন্ট্রাক্ট অথবা কন্ট্রাক্টের যে ওয়ার্কার, মানে তারা আমাকে শ্রমিক দেয়, আমরা তাদেরকে, যারা আমাদেরকে শ্রমিক দেয় তাদেরকে আমরা টাকা পরিশোধ করি, তারা শ্রমিকদের টাকা পরিশোধ করে দেয়, এরকম যে একটা থার্ড পার্টি তাদেরকে বোঝানো হয়েছে। আর এখানে আমরা ডাইরেক্ট বাই দ্য ফ্যাসিলিটি, কারণ আমরা যদি মোবাইল ব্যাংকিংয়ে দিলেও এই টাকাটা সম্পূর্ণ লায়াবিলিটি হলো কোম্পানির, শ্রমিকরা না পেলেও কোম্পানির দিতে হয়, আর পেলে তো ভালোই। মানে এখানে মোবাইল ব্যাংকিং যেটা আছে সেটাও বাই দ্য ফ্যাসিলিটি হিসেবেই বিবেচনা করা হবে। আপনি মোবাইল ব্যাংকিংয়ে দেন, হ্যান্ড ক্যাশে দেন, যেভাবেই দেন এখন আমরা শ্রমিকদের যে মজুরি পরিশোধ করি এটা ডিরেক্টলি আমরা ফ্যাসিলিটি থেকেই পরিশোধ করে থাকি। 74. Are workers informed about their individual wages and deduction in line with legal requirement? আর ওয়ার্কার ইনফর্ম, শ্রমিকদেরকে কি অবহিত করা হয় অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল ওয়েজেস, তাদের তাদের নিজ নিজ মজুরি সম্পর্কে, আলাদা আলাদা মজুরি সম্পর্কে, অ্যান্ড ডিডাকশন তাদের কর্তন সম্পর্কে, ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনের প্রয়োজনীয়তা অনুযায়ী, মানে আইনে যেভাবে বলা আছে সেভাবে কি আমরা শ্রমিকদের মজুরি কত থেকে কত ডিডাকশন করা হয় এটাকে থেকে ইনফর্ম করা হয়? অবশ্যই করি। কীভাবে ইনফর্ম করি? থ্রো পে স্লিপ, কারণ মজুরি দেওয়ার আগে আমাদেরকে পে স্লিপ দিই, ওই পে স্লিপেই দেওয়া থাকে যে তার কত টাকা মজুরি আসছে, তার কত টাকা ডিডাকশন হয়েছে, মজুরিতে উল্লেখ থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা ইয়েস দেবো, দুইটা অপশন থাকবে, ইয়েস বা নো, আমরা ইয়েসে সিলেক্ট করব। আর পে স্লিপ ইন এ ল্যাঙ্গুয়েজ অল ওয়ার্কার ক্যান আন্ডারস্ট্যান্ড। আর পে স্লিপ ইন এ ল্যাঙ্গুয়েজ, পে স্লিপটি এমন একটা ল্যাঙ্গুয়েজে থাকবে যেটা সমস্ত শ্রমিক বুঝতে পারে। অবশ্যই পে স্লিপ বাংলায় করা হয়, শ্রমিকরা যাতে সহজেই বুঝতে পারে, সব শ্রমিকরাই বুঝতে পারবে। ডু পে স্লিপ কন্টেন একুরেট ইনফরমেশন অন ওয়ার্কার ওয়েজেস ইন এ ডিটেল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ম্যানার? ডিটেল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ম্যানার, বিস্তারিত এবং ব্যাপক পদ্ধতিতে ফর দ্য ওয়ার্কার। ডু পে স্লিপ কন্টেন একুরেট ইনফরমেশন, পে স্লিপ যেটা আমরা দেই ওটা কি সব মানে সঠিক ইনফরমেশন থাকে, মজুরি সম্পর্কে বিস্তারিত এবং ব্যাপকভাবে উল্লেখ থাকে? এর মানে হলো তার মোট মজুরি কত, তার গ্রোস কত, তার হাউস রেন্ট কত, তার ট্রান্সপোর্ট কত, তার ফুড অ্যালাউন্স কত, তার মেডিকেল কত, মানে টোটাল স্যালারি যে ভেঙে ভেঙে বিভিন্ন পার্টে আছে সবগুলোই কি, তার ওটি কত, সবগুলো কি দেওয়া থাকে? ডিটেলস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ম্যানার, বিস্তারিত এবং ব্যাপক পদ্ধতি থাকে? অবশ্যই থাকে, কারণ আমার পে স্লিপে সবগুলোই উল্লেখ থাকে। এটা ইয়েস হবে। ইজ দ্য রিসিপ্ট অফ ওয়েজেস পেমেন্ট কনফার্ম ইন রিটেন বাই দ্য ওয়ার্কার? আমরা শ্রমিকদের যে মজুরি দিয়ে থাকি এটা কি রিটেন কোনো কনফার্ম করে থাকি, রিটেন কোনো ডকুমেন্ট আছে যে মজুরিটা দিয়েছি? এখানে একটা ব্যাপার আছে। 77 নম্বরে, আমরা যদি মোবাইল ব্যাংকিংয়ে টাকা দিয়ে থাকি, বিকাশ হোক রকেট যেটা দিয়ে থাকি, সেটা আমাদের মানে ব্যাংকের যে ট্রানজ্যাকশন আছে এই ডকুমেন্টটা আমাদের কাছে থাকে, আমরা ব্যাংকে ফরওয়ার্ডিং পাঠাই, ব্যাংক আমাদের কনফার্মেশন মেইল দেয় যে সমস্ত মানে ট্রানজ্যাকশন ডিসবার্স হয়ে গেছে, মানে সমস্ত টাকা সবার শ্রমিকের কাছে পৌঁছে গেছে। এটা দেয় কে? এটা ব্যাংক দেয়। কিন্তু শ্রমিকদের কাছ থেকে আমরা রিটেন কিছু পাই? কিছুই পাই না। রিটেন পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে স্যালারি শিটটা করি ওই স্যালারি শিটের এগেনস্টে কিন্তু আপনি ব্যাংক ট্রান্সফার রেডি করেন, তাই না? কিন্তু স্যালারি শিটে ওয়ার্কারদের কিন্তু কোনো রিটেন কোনো কনফার্মেশন নেই না আমরা। আর রিটেন যদি এখন কিন্তু মাসের শেষে যখন স্যালারি ঢুকে যাবে তখন প্রত্যেক ওয়ার্কারের কাছ থেকে আবার সিগনেচার নিতে হবে স্যালারি শিটে, যে আপনি যে টাকাটা পেলেন এর সিগনেচার দেন। তাহলে এটা হবে আপনার মানে রিটেন কনফার্মেশন নেওয়া আপনার ওয়ার্কারের কাছ থেকে। ইজ দ্য রিসিপ্ট অফ দ্য ওয়েজেস পেমেন্ট কনফার্ম ইন দ্য রিটেন বাই দ্য ওয়ার্কার? শ্রমিকদের মজুরিটা যে রিসিভ করেছে এর কোনো লিখিত কোনো কি কনফার্মেশন আছে? অবশ্যই আপনাকে নাই, যদি আমরা স্যালারি শিটে সিগনেচার না নিই। তাহলে আমাদের স্যালারি দেওয়া হয়ে গেলেও শ্রমিকদের কাছ থেকে রিটেন আবার সিগনেচার নিতে হবে আপনার স্যালারি শিটে, ঠিক আছে? Do worker have the ability to dispute and correct wages payment in the event of an error? 78. Do worker have the ability, শ্রমিকদের কি সক্ষমতা রয়েছে টু ডিসপিউট, অভিযোগ করার, অ্যান্ড কারেক্ট ওয়েজেস পেমেন্ট, মানে যেটা
সঠিক যে মজুরিটি যেটা আছে সেটা যদি সেটা সঠিক করার জন্য কারেক্ট ওয়েজেস পেমেন্ট সঠিক মজুরি পেমেন্টের জন্য ইন দ্য ইভেন্ট অফ ইউরো যদি ভুল হয়ে থাকে, এর মানে হলো আপনি শ্রমিকরা আপনার ফ্যাসিলিটি শ্রমিককে মজুরি দিয়ে দিয়েছে, সেটা দিতে ভুল হয়েছে, হয়তো ডিডাকশন বেশি করছে, অথবা একদিনের মজুরি কম গেছে, অথবা তার অ্যাটেন্ডেন্স বোনাস যায় না, যাই হোক না কেন, এই শ্রমিক যদি ডিসপিউট করার এবং যেটা সঠিক হবে সেটা কি কারেকশন করে মজুরি নেওয়ার কি অ্যাবিলিটি শ্রমিকদের আছে? অবশ্যই আছে। কারণ পে স্লিপ দেওয়ার পরে যদি তারা অভিযোগ করে যে আমার 2 ঘন্টা ওটি কম আসছে, আমার অ্যাটেন্ডেন্স বোনাস আসে নাই, বা আমার এটা কম আসছে, সেটা কারেকশন করার সুযোগ আছে। অথবা স্যালারি হয়ে গেলেও, পেমেন্ট হয়ে গেলেও শ্রমিককে যদি অভিযোগ করে এবং সেটা তদন্ত করে দেখা যায় যে না ঠিক আছে শ্রমিকের অভিযোগটাই রাইট, তাহলে সেক্ষেত্রে পরবর্তী মাসে আবার ওটার এরিয়ার করে টাকা পেমেন্ট করা হয়। তাহলে এই অ্যান্সার হবে ইয়েস, যে অবশ্যই শ্রমিকদের অ্যাবিলিটি, সেই সক্ষমতা বা সেই রাইট থেকে দেওয়া আছে। 79. Does the facility loan or advance money to worker? মানে ফ্যাসিলিটি কি শ্রমিকদেরকে লোন অথবা অগ্রিম টাকা পরিশোধ করে, অগ্রিম দেয়? যদি দিয়ে থাকে তাহলে ইয়েস, না দিয়ে থাকে না। অনেক ফ্যাসিলিটিতেই অ্যাডভান্স বা লোন পলিসি আছে, মানে শ্রমিকরা মজুরি পাওয়ার আগেই যদি প্রয়োজন হয় কোম্পানি থেকে লোন নিতে পারবে, অ্যাডভান্স নিতে পারবে। যদি কোনো পলিসি থেকে থাকে তো ইয়েস, না থাকলে না। 80 নম্বর, ডাজ দ্য ফ্যাসিলিটি টেক এনি ডিডাকশন ফ্রম ওয়েজেস দ্যাট আর নট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? ফ্যাসিলিটি কি শ্রমিকদের কাছ থেকে এমন কোনো কর্তন করে যেটা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, যেটা আইনে নাই? আইনে একটু ডিডাকশন সম্পর্কে কিছু ধারাই আছে, নিয়ম আছে 25 নম্বর দ্বারা মেবি, যে কি কি কারণে ডিডাকশন করতে পারবেন। তো সেই অনুসারে কি ডিডাকশন করে? সে জিজ্ঞাসা করছে যে আর নট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনের যেটা আছে তার বাইরে গিয়ে শ্রমিকের কি ডিডাকশন করে, শ্রমিকের টাকা ডিডাকশন করে? হবে না। কারণ হচ্ছে কোনো ধরনের কর্তন, মানে ইলিগ্যাল কর্তন, অনৈতিক কোনো কর্তন কারখানা থেকে করা হয় না। ওয়ার উইথহোল্ডিং ফ্রম ওয়েজেস আদার দ্যান সোশ্যাল সিকিউরিটি ক্যালকুলেটেড কারেক্টলি ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? এই 81 নম্বর কোশ্চেন। এখান থেকেই মানে কোশ্চেনগুলা বুঝতে হবে কি বলছে। আদার দ্যান সোশ্যাল সিকিউরিটি ক্যালকুলেটেড, সোশ্যাল সিকিউরিটি যে তো কোশ্চেন আছে, আসলে এটা আমাদের জন্য প্রযোজ্য না, কারণ সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে আমাদের লতে কিছু বলাও নাই এবং আমরা এরকম কোনো অ্যাক্টিভিটিস আমাদের ফ্যাসিলিটিতেও নাই। ওয়ার উইথহোল্ডিং ফ্রম ওয়েজেস, মজুরি থেকে কর্তন করা হয়। আদার দ্যান সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা। ক্যালকুলেটেড কারেক্টলি ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনে যেভাবে বলা আছে সেই অনুযায়ী কি সামাজিক নিরাপত্তা সম্পর্কে শ্রমিকদের মজুরি থেকে কর্তন করা হয়? অতএব সামাজিক নিরাপত্তা সম্পর্কে আমাদের আইনে কিছু বলাও নাই, আর আমরা কর্তনও করি না, এটা নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে। 82. ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি আদার ওয়েজেস ডিডাকশন বিসাইড লিগালি রিকোয়ার্ড উইথহোল্ডিং অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি? বলছে কি ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এনি আদার ওয়েজেস ডিডাকশন, অন্য কোনো কি মজুরি ডিডাকশন অন্য কি কোনো পদ্ধতি আছে, অন্যভাবে কি মজুরি কর্তন করে থাকি যেটা হলো যে সোশ্যাল সিকিউরিটির সাথে সম্পর্কিত নাই বা লিগাল রিকোয়ারমেন্টের নাই? না, এরকম কোনো কর্তন আমরা করে থাকি না। এটা অ্যান্সার হবে নো। 83 নম্বরে, আর ওয়ার্কার ইভার রেসপন্সিবল ফর দ্য কস্ট অফ এনি অফ দ্য ফলোয়িং? আর ওয়ার্কার ইভার রেসপন্সিবল ফর দ্য কস্ট অফ দ্য এনি অফ দ্য ফলোয়িং? শ্রমিক কি কখনো নিম্নলিখিতগুলির কোনোটির জন্য দায়ী? যাই হোক, মানে নিশ্চয়ই কিছু খরচের কথা বলা হয়েছে, এই খরচ সম্পর্কে কি শ্রমিকরা এই খরচগুলো দেওয়ার জন্য দায়বদ্ধ? যদি হয়ে থাকে, যদি শ্রমিকরাই খরচটা দিয়ে থাকে, তাহলে এক্স সিলেক্ট করতে বলা হয়েছে। এখন দেখি কি কি। 83 নম্বরে, আইডি ব্যাস কার্ড, সুইপ কার্ড, এগুলোর খরচ কি শ্রমিক দেয়? না, শ্রমিক দেয় না, তাহলে চুজ হবে, যদি চুজ থেকে যাবে। আর যদি শ্রমিকরা খরচ বহন করে তাহলে আমরা এক্স সিলেক্ট করতাম। ওকে। ইউনিফর্মের খরচ কি শ্রমিক দেয়? না, দেয় না, তাহলে চুজ থাকবে। আদার অন্য কোনো খরচ আছে? না, সেটাও নাই। নন অফ দ্য অ্যাবভ, উপরের একটাও না, ইয়েস, এটা হবে রাইট। উপরের একটার খরচও শ্রমিক দেয় না, এইটা আমরা ইয়েস, এটা এক্স সিলেক্ট করবো। ইজ দ্য ফ্যাসিলিটি ফেইলিং টু কালেক্ট অ্যান্ড ফরওয়ার্ড সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন ফর ওয়ার্কার ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? এই যে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল ইন্স্যুরেন্স, এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না, এটা যে জায়গাতেই আসবে মোটামুটি আমরা এগুলো নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট।
ইজ দ্য ফ্যাসিলিটি ফেইলিং টু কালেক্ট অ্যান্ড ফরওয়ার্ড সোশ্যাল ইন্স্যুরেন্স, মানে ফ্যাসিলিটি কি ব্যর্থ সংরক্ষণ করতে এবং ফরওয়ার্ড করতে সোশ্যাল ইন্স্যুরেন্স, সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনে অবদান রাখতে আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী, অথবা আইনে এরকম কিছু বলাই নাই যে কোম্পানিকে সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল ইন্স্যুরেন্সের জন্য কন্ট্রিবিউশন রাখতে হবে, অথবা নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। এবার 88 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সোশ্যাল ইন্স্যুরেন্স, সোশ্যাল সিকিউরিটি। Does the facility collect and forward worker contribution to any of the following social insurance, social security program in line with legal requirement? মানে ফ্যাসিলিটি কি ব্যর্থ, কিসের জন্য ব্যর্থ? কালেক্ট সংরক্ষণ করতে এবং ফরওয়ার্ড ওয়ার্কার কন্ট্রিবিউশন এবং শ্রমিকদেরকে অবদান রাখতে, টু এনি অফ দ্য ফলোয়িং সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক নিরাপত্তা এবং সামাজিক বিমার ক্ষেত্রে বিমা প্রোগ্রামে ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী। দেখি কী কী বলা আছে। পেনশন অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড, এগুলো সামাজিক নিরাপত্তা জাতীয়। তো পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড কি শ্রমিকদের জন্য কি এটা কি আইনের প্রয়োজনীয়তা আছে? না, নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। প্রভিডেন্ট ফান্ড লতে বলা আছে বাট ম্যান্ডেটরি না, এটা আইনে বাধ্যতামূলক না। যদি কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকেন তাহলে এক্স সিলেক্ট করবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। ওকে। মেডিকেল, এই মেডিকেল যে আমরা যে মেডিকেল দিয়ে থাকি, যে একটা মেডিকেল ফ্যাসিলিটি আছে যেখানে ট্রিটমেন্ট, সেটা না, সেটা তো আইনের প্রয়োজনীয়তার সাথে আছে। কিন্তু সোশ্যাল ইন্স্যুরেন্স এবং সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামে গিয়ে লিগ্যাল নর্মাল যেটা আছে তার বাহিরে গিয়ে সোশ্যাল ইন্স্যুরেন্স এবং সোশ্যাল সিকিউরিটিতে গিয়ে, তো সামাজিক বিমা এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যে মেডিকেলের কথা বলা আছে, সেখানে আপনার একটা মেডিকেলের সাথে ডিড থাকতে পারে। সেই ডিডে গিয়ে শ্রমিকরা সমস্ত তাদের চিকিৎসা ওখান থেকে ফ্রি করাবে এবং এর এগেনস্টে কোম্পানি সেই মেডিকেলকে সাথে একটা বিমা চুক্তি থাকবে যেখানে একটা প্রিমিয়াম জমা দেবে। আমাদের যেটা আছে মেডিকেলের, কোনো একটা মেডিকেলের সাথে আমাদের ডিট আছে, সেখান থেকে যদি মেডিকেল ওয়ার্কাররা যদি ট্রিটমেন্ট নেয় তাহলে 20% বা 30% টেস্টের উপরে একটা ডিসকাউন্ট দেয় ওই হসপিটাল। এটা হলো যে এক ধরনের শ্রমিকদেরকে মানে হেল্প করা, ঠিক আছে, কিন্তু এটা সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল ইন্স্যুরেন্সের মধ্যে পড়বে না। কারণ ইন্স্যুরেন্স মানেই হলো একটা বিমা মানেই হলো একটা প্রিমিয়াম জমা দেওয়া, একটা ডিড থাকা। তাহলে আমরা যে হসপিটালের সাথে ডিড আছে, মালিক তো এখানে কোনো প্রিমিয়াম জমা দেন না মাসে মাসে, যে না শ্রমিকদের এই ট্রিটমেন্টের জন্য কোম্পানি থেকে এই হসপিটালে প্রতি মাসে এত লাখ টাকা পেমেন্ট করেন, একটা বিমা, একটা প্রিমিয়াম জমা দেন। এরকম যদি হয়ে থাকে তাহলে এটা আসবে সোশ্যাল ইন্স্যুরেন্সের মধ্যে, মানে এই অপশন। আর যদি না দিয়ে থাকেন তাহলে এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। ওয়ার্ক রিলেটেড ইনজুরি, ইলনেস অ্যান্ড ডেথ, এখানে আমরা দিতে পারি ইয়েস, কারণ হলো আইনে ওই ওয়ার্ক রিলেটেড ইনজুরি এবং ইলনেস এবং ডেথ সম্পর্কে বলা আছে, সেটা তো আমরা দিই। তাছাড়া হলো যে প্রতিটা এলসির এগেনস্টে 0.03% সরকার কেটে নেন, সেখানে আমরা শ্রমিক যদি ইলনেস, কেউ অসুস্থ হয় অথবা ইনজুর হয় অথবা ডেথ হয়, তাই ফ্যাসিলিটি থেকে তো একটা ডেথ কম্পেনসেশন দেওয়াই হয়। তারপরে হলো যে একটা প্রিমিয়াম যে জমা দেওয়া হয় প্রতিটা এলসির এগেনস্টে, সেখান থেকেও কিন্তু ওখান থেকে একটা অ্যামাউন্ট এই ইলনেসের ক্ষেত্রে অথবা ইনজুরির ক্ষেত্রে, ডেথের ক্ষেত্রে পাওয়া যায়, শ্রমিকরা পায়। এক্ষেত্রে আমরা এটাকে এক্সিলেট করতে পারি। 91 আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের ক্ষেত্রে এমন কোনো কোম্পানি এমন কি কোনো কারোর সাথে বিমা করা আছে যে শ্রমিক যদি বেকারত্ব হয়, বেকার হয়ে যায়, তাহলে ওখান থেকে একটা হেল্প পাবে? না, এরকম কিছু না, এরকম কোনো নাই। ম্যাটার্নিটির ক্ষেত্রে আমরা যেটা দেই, এটা ম্যাটার্নিটি বেনিফিট 4th অধ্যায়ের একটা লিগাল রিকোয়ারমেন্ট। কিন্তু কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন কোনো সোশ্যাল ইন্স্যুরেন্স করা নাই যে এর এগেনস্টে শ্রমিকরা যদি ম্যাটার্নিটির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় বা বাচ্চা নষ্ট হয় অথবা মারা যায় অথবা অন্য কোনো হয়, তাহলে ওই বিমা থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাবে, এরকম কিছু নাই। যদি থেকে থাকে তাহলে আপনি এক্সিলেট করবেন। আদার, অন্য এনে চুজ থাকবে, অন্য কিছু নাই। 94 ডাজ দ্য ফ্যাসিলিটি রেজিস্টার দেয়ার ওয়ার্কার উইথ সোশ্যাল ইন্স্যুরেন্স ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট। যেহেতু কোনো প্রতিষ্ঠানের সাথে আমাদের সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল ইন্স্যুরেন্সের নাই, সেহেতু আমরা শ্রমিকদেরকে রেজিস্টার করি কি কোন ক্ষেত্রে? এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাসিলিটিস, সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটিস,
Which of the following facility social insurance contribution, both calculation and type record, are outlined with legal requirement? আগে যে কোশ্চেনটা পড়েছিলাম সেটা হলো যে ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী যেটা আছে সোশ্যাল সিকিউরিটি এবং সোশ্যাল ইন্স্যুরেন্সের মধ্যে। আর এটা হচ্ছে আইনের বাইরে গিয়ে যদি আমাদের কিছু করে থাকি সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল ইন্স্যুরেন্স ক্ষেত্রে, সেইখানে কোশ্চেনগুলো এটা আছে। তা আমাদের আইনেই তো সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল ইন্স্যুরেন্স নিয়ে কিছু নাই, অতএব আমরা করি না। যেহেতু আইনে নাই, তার বাইরেও গিয়ে আমরা কিন্তু করে থাকলে এখানে বলতে হবে যে ইয়েস। তাহলে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড আমাদের আইনে নাই, যদি কারো করে থাকেন তাহলে ইয়েস দিবেন। ওকে। মেডিকেল সম্পর্কে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সোশ্যাল ইন্স্যুরেন্সের জন্য আমাদের ডিড করতে হবে এমন কোথাও আইনে নাই, অতএব যদি আমাদের না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট, কিন্তু আইনে নাই, আইনের বাইরে গিয়ে যদি কেউ করে থাকেন তাহলে এক্স সিলেক্ট করবেন। ওয়ার্ক রিলেটেড ইনজুরি ইলনেস এবং ডেথ আমাদের আইনে যতটুকু আছে ততটুকুই আমরা করি, কারণ 0.3% কেটে নেওয়ার কথা এটা আইনে বলা আছে এবং সরকার এটা কেটে নেয়। এর এগেনস্টে শ্রমিকদেরকে এই ইনজুরি ইলনেস ডেথের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট দিয়ে থাকেন, কিন্তু এই আউট অফ লাইন উইথ লিগাল ইকোনমি আইনের বাইরে গিয়ে আমরা এটা করি না। আইনে যতটুকু আছে এতটুকুই করি। যদি আইনের বাইরে যদি করে থাকেন ওইখান থেকে যেটা পাবে, কারণ ওখান থেকে ইলনেসের ক্ষেত্রে বা ইনজুরির ক্ষেত্রে কত পার্সেন্ট ফুললি ড্যামেজ হলে পাওয়া যায় এরকম একটা চার্ট করা আছে লেবার লতে, এবং ডেথের ক্ষেত্রে দেওয়া আছে যে কত টাকা পাবে, এককালীন 2 লাখ টাকা পাবে, আর স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে 2.5 লাখ টাকা পাবে। এটা বাইরে গিয়েও যদি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কোম্পানির ডিড করা থাকে, চুক্তি করা থাকে যে শ্রমিকরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই অ্যামাউন্টটা পাবে, তারা এখানে এক্স সিলেক্ট করবে। আনএমপ্লয়মেন্ট নট অ্যাপ্লিকেবল রিকোয়ারমেন্ট, ম্যাটারনিটি নট অ্যাপ্লিকেবল লিগাল, আদার এটা সুস থাকবে। ঠিক আছে। Does the facility provide other insurance to work who are not covered by legally required social insurance social security program? Does the facility provide other insurance to workers who are not covered by legally required social insurance social security program? এটা নট অ্যাপ্লিকেবল। কারণ হলো নর্মালি সোশ্যাল ইন্স্যুরেন্স সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে আমাদের লতে কিছু নাই, কিন্তু বলছে যে এর বাইরে গিয়েও নট কভার বাই লিগাল, মানে আইনের বাইরে গিয়েও যদি কিছু থাকে সেটা কি আমাদের ফ্যাসিলিটি করে থাকে এরকম কিছু, তাই নট অ্যাপ্লিকেবল। লতেও নাই, আবার আইনের বাইরেও আবার করার কোনো সুযোগ আমাদের নাই। 102 ডাজ দ্য ফ্যাসিলিটি প্রোভাইড লিগাল রিকোয়ার্ড কম্পেনসেশন বেনিফিট রিলেটেড সোশ্যাল প্রোটেকশন ডিরেক্টলি টু ওয়ার্কার অ্যাক্সিডেন্ট ইলনেস অ্যান্ড ডেথ বেনিফিট? এটা ইয়েস। কারণ ডাজ দ্য ফ্যাসিলিটি প্রোভাইড শ্রমিককে কি ডাজ দ্য ফ্যাসিলিটি কারখানা কি বা ফ্যাসিলিটি কি প্রোভাইড করে থাকে লিগালি রিকোয়ার্ড, মানে আইনে যতটুকু বলা আছে কম্পেনসেশন ক্ষতিপূরণের ক্ষেত্রে, বেনিফিটের ক্ষেত্রে, সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে, ডিরেক্টলি টু ওয়ার্কার যেমন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, ইলনেসের ক্ষেত্রে, ডেথের ক্ষেত্রে, মানে কেউ যদি দুর্ঘটনায় পড়ে, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে তাদের যে বেনিফিট বা কম্পেনসেশন দেওয়ার কথা লতে বলা আছে, সেটা কি ফ্যাসিলিটি দেয়? অবশ্যই দেয়। লতে যতটুকু আছে সেটা আমরা পরিশোধ করি, ইয়েস হবে। হ্যাজ দ্য ফ্যাসিলিটি বিন সাবজেক্ট টু এনি ফাইন অর স্যাংশন রিলেটেড টু সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি? হ্যাজ দ্য ফ্যাসিলিটি বিন সাবজেক্ট টু এনি ফাইন অর স্যাংশন রিলেটেড সোশ্যাল ইন্স্যুরেন্স সোশ্যাল সিকিউরিটি? সোশ্যাল ইন্স্যুরেন্স এবং সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে ফ্যাসিলিটি কি কোথাও কোনো জরিমানা এবং স্যাংশনের সম্মুখীন হয়েছে? না। সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে আমাদের লতেই কিছু নাই, আমাদেরকে বলা হয় নাই, অতএব আমরা স্যাংশন অথবা ফাইন কিভাবে খাবো? ওকে, এবার নট অ্যাপ্লিকেবল। ডাজ দ্য ফ্যাসিলিটি প্রোভাইড ইন ক্যান্ড বেনিফিট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? ফ্যাসিলিটি কি ইন ক্যান্ড বেনিফিট আইন অনুযায়ী পরিশোধ করে? এখন ইন ক্যান্ড বেনিফিট কি এটা আমাকে বুঝতে হবে। ডাজ দ্য ফ্যাসিলিটি প্রোভাইড ফ্যাসিলিটি কি সরবরাহ করে ইন ক্যান্ড বেনিফিট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট আইনের প্রয়োজনীয়তা অনুযায়ী? তা আমাকে বুঝতে হবে ইন ক্যান্ড বেনিফিটটা কি। ইন ক্যান্ড বেনিফিট হলো এমন একটা বেনিফিট যেটা হতে পারে ট্রান্সপোর্ট, মিল, হাউজিং, চাইল্ড কেয়ার, এই ধরনের জন্য ফ্যাসিলিটি শ্রমিকদেরকে মালিক দিয়ে থাকবে, এর এগেনস্টে আবার মজুরি কেটে নেবে। এটা হলো ইন ক্যান্ড বেনিফিট। মানে হলো আপনার শ্রমিকরা অনেক দূর থেকে আসে,
এই জন্য আপনি কি করেন, ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিচ্ছেন। দূর থেকে আসে, খাবার নিয়ে আসতে পারে না, খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। থাকতে সমস্যা হয়, বাসার হাউজিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। বাচ্চা রাখার সমস্যা হয়, চাইল্ড কেয়ারের তো বাচ্চা আছে, চাইল্ড কেয়ার তো আইনি প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত, কিন্তু এর বাইরে গিয়েও অনেক বড় একটা চাইল্ড কেয়ার করে দিচ্ছেন, যেখানে 24 ঘন্টা রাত্রে গিয়েও থাকতে পারবে। এরকম যদি হয়ে থাকে এবং এর এগেনস্টে আবার শ্রমিকদের কাছ থেকে টাকা কেটে নিচ্ছেন, সার্ভিস চার্জ কেটে নিচ্ছেন, এই ধরনের ফ্যাসিলিটিকে বলা হয় ইন কাইন্ড বেনিফিট। যেহেতু আমাদের লতে ইন কাইন্ড বেনিফিট বলতে বেনিফিট কিছু নাই, আর বলছি ইনলাইন উইথ লিগাল আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী, তাই আইনে আমাদের ইন কাইন্ড বেনিফিট বলতে কোনো বেনিফিটের কথা উল্লেখ নাই, আর আমরা দিয়েও থাকি না, তাহলে এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। ওকে। 105, does the facility provide in kind benefit even is not legal requirement? if not legal requirement মানে আইনে যেটা আছে সেই অনুযায়ী কি আমরা ইন কাইন্ড বেনিফিট দিয়ে থাকি? তো লেখছি না, দেই না এবং নট অ্যাপ্লিকেবল। কিন্তু লতে নাই, তারপরেও কি আমরা দেই? না, সেটা হবে চুজ, না আমরা দেই না। যদি দিয়ে থাকতাম তাহলে ইয়েস সিলেক্ট করতাম। ওকে। আর ওয়ার্কার পেইড ডিউরিং ব্রেস্ট ফিটিং ব্রেক ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? শ্রমিকদের কি দুগ্ধ পানের জন্য কি আমরা ব্রেক দিয়ে থাকি? অবশ্যই ব্রেক দিয়ে থাকি, ইয়েস হবে। ইজ দ্য ফ্যাসিলিটি ফেল টু কারেক্টলি পে ওয়ার্কার ফর এনি অফ দিস টাইপ অফ লিভ অ্যাজ লিগালি রিকোয়ার্ড? ওয়াল পাবলিক হলিডে, অ্যানুয়াল লিভ, সিক লিভ, ম্যাটার্নিটি লিভ, প্যাটার্নিটি লিভ, পার্সোনাল লিভ, আদার টাইপ অফ রিকোয়ার্ড লিভ। মানে আইনে যে লিভের কথা বলা হয়েছে এটা ফ্যাসিলিটি কি শ্রমিকদের দিতে ব্যর্থ? ফেইলিং টু কারেক্টলি পে, সঠিকভাবে পরিশোধ করতে ব্যর্থ ওয়ার্ক? না, ব্যর্থ না। আমাদের আইনে যে কটা লিভের কথা বলা আছে আমরা প্রত্যেকটা লিভ দিতে সক্ষম। এটা অ্যান্সার হবে নো, যে আমরা ব্যর্থ নই। Does the facility comply with legal requirement regarding payment instead of leave? Does the facility comply? ফ্যাসিলিটি কি মেনে চলে দ্য লিগাল রেস্ট্রিকশন, আইনের বাধ্যবাধকতা, রিগার্ডিং পেমেন্ট ইনস্টেড অফ লিভ, লিভের পরিবর্তে টাকা দেওয়ার ব্যাপারে আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেটা কি সেটা কি ফ্যাসিলিটি মেনে চলে? অবশ্যই মেনে চলে। আইনে বলা আছে যে ক্যাজুয়াল লিভ সে কাটাবে, এটা টাকা দিয়ে পেমেন্ট করা যাবে না। মেডিকেল লিভ কাটাবে, এটা টাকা দিয়ে পেমেন্ট করা যাবে না, এটা রেস্ট্রিকশন আছে, অতএব অবশ্যই ফ্যাসিলিটি এটা মেনে চলে। এবার আছে কম্পেনসেটরি লিভ। 109, does the facility provide workers with compensatory leave, compensatory time off in line with legal requirement? What is time off? Time off মানে লিভ অর্থ বুঝেছে, টাইম অফ আর লিভ সেম ওয়ার্ড। ডাজ দ্য ফ্যাসিলিটি প্রোভাইড, ফ্যাসিলিটি কি সরবরাহ করে মানে দেয় কি ওয়ার্কারদের উইথ কম্পেনসেটরি লিভ, ক্ষতিপূরণমূলক টাইম অফ মানে ক্ষতিপূরণমূলক লিভ, ছুটি দেয় কি ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী। এর মানে হলো কেহ যদি মানে সাপ্তাহিক ছুটির দিনে ডিউটি করে, এটা তার একটা মানে লিভ ছিল সাপ্তাহিক ছুটির দিন, ডিউটি করাইলে তাকে একটা ক্ষতিপূরণমূলক একটা ছুটি দিতে হবে 3 দিনের মধ্যে, তাহলে 10 পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে একটা ছুটি দেবে, এটা হলো ক্ষতিপূরণমূলক ছুটি। আবার আছে ফেস্টিভ্যাল হলিডে, উৎসব ছুটিতে কেউ ডিউটি করে, তাহলে কী করতে হবে অনইকুয়াল 3, মানে কি 2টা বেসিক একটা বিকল্প ছুটি। তো এই যেটা বিকল্প ছুটি এগুলো কি আইন অনুযায়ী দেয়? অবশ্যই দেয়, ইয়েস হবে। Does the facility pay worker correctly during work stoppage in line with legal requirement? Does the facility pay, শ্রমিককে কি ফ্যাসিলিটি কি পরিশোধ করে ওয়ার্কারদের সঠিকভাবে ডিউরিং ওয়ার্ক স্টপেজ ইন লাইন উইথ লিগাল? যদি কাজ বন্ধ থাকে সেক্ষেত্রে আইনের প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের কি সঠিকভাবে পরিশোধ করে? ইয়েস, অবশ্যই পরিশোধ করে, কারণ কাজ বন্ধ এটা একটা ধারা আছে, কাজ বন্ধ থাকলে কীভাবে শ্রমিকদেরকে পরিশোধ করবে, কত টাকা দেবে, এগুলোর 2য় অধ্যায়ে এই কাজ বন্ধ নিয়ে বলা আছে, সে অনুযায়ী পরিশোধ করে কিনা? ইয়েস, পরিশোধ করে। ওয়ার অল আদার ওয়েজেস পেমেন্ট ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? ওয়ার অল আদার ওয়েজেস পেমেন্ট, অন্যান্য যে মানে পেমেন্টগুলো আছে সেটা কি আইন অনুযায়ী পরিশোধ করে? তা যেমনি অন্যান্য ওয়েজেস বলতে কি বোঝানো হয়েছে? অ্যাটেন্ডেন্স বোনাস, ট্রান্সপোর্ট, হাউজিং অ্যালাউন্স, সিনিয়রিটি বোনাস, স্পেসিফিক ওয়ার্কার টাইপ, এই ধরনের যে মজুরিগুলো আছে এটা কি আইন অনুযায়ী পরিশোধ করে? যদিও আমাদের অনেক ফ্যাক্টরিতে অ্যাটেন্ডেন্স বোনাস আছে বা আদার বোনাস আছে, তারপর হচ্ছে যে হাউজিং অ্যালাউন্স তো নাই, সিনিয়রিটি বোনাস থাকতে পারে, এটা পরিশোধ করলেও এটা ইয়েস বলা যাবে না। কারণ কি
ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনের সাথে সামঞ্জস্য রেখে। আইনেতে এগুলো কিছু বলা হয় নাই, আইনেতে অ্যাটেন্ডেন্স বোনাসের কথা বলা হয় নাই, অ্যানুয়াল বোনাসের কথা বলা হয় নাই, প্রোডাকশন বোনাসের কথা বলা হয় নাই, সিনিয়রিটি বোনাসের কথা বলা হয় নাই। অতএব এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। আমরা পরিশোধ করলো কিন্তু এটা আইনে নাই, ঠিক আছে। আর যদি পরিশোধ করে আদিতে অ্যাটেন্ডেন্স বোনাস বলছে ইনলাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, আইনি প্রয়োজন যে পরিশোধ করা হয় কি, এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। 112, is the facility failed to comply with any legal requirement not covered elsewhere regarding wages and benefit? ফ্যাসিলিটি কি ব্যর্থ পরিশোধ করতে? কি পরিশোধ করতে ব্যর্থ? এনি লিগাল রিকোয়ারমেন্ট, আইনে যে বলা হয়েছে, নট কভার এলসওয়্যার রিগার্ডিং ওয়েজেস বেনিফিট, ওয়েজেস এবং বেনিফিট সম্পর্কে আইনে যেটা বলা হয়েছে তার বাইরেও এমন কি কিছু রয়েছে ওয়েজেস অ্যান্ড বেনিফিট সম্পর্কে যেটা ফ্যাসিলিটি পরিশোধ করতে ব্যর্থ? না, ওয়েজেস অ্যান্ড বেনিফিটে যা আছে সেটা আমরা অবশ্যই পরিশোধ করতে সক্ষম। এটা হবে নো। If the facility fail to comply with legal requirement for wages and benefit pertaining to non-production worker and or on-site subcontracting worker, মানে আমরা তো এতক্ষণ শ্রমিকের কথা বলেছি, কিন্তু যারা নন প্রোডাকশন ওয়ার্কার যারা আছেন, যারা প্রোডাকশনের সরাসরি জড়িত নয়, মানে সাবঅর্ডিনেট ওয়ার্কার, ক্লিনার, লোডার, চেকার, স্টোর, মেডিকেল, এই যে ওয়ার্কার কিছু আছে গ্রেড 2-এ, মানে তফসিল খয়ে, সেই ক্ষেত্রে অথবা অনসাইট সাবকন্ট্রাক্টর ওয়ার্কার, অথবা আমাদের এইখানে কিছু ফ্যাসিলিটি ওয়ার্কার আছে যারা সাবকন্ট্রাক্টে কাজ করে, কন্ট্রাক্টরের ওয়ার্কার আছে, অথবা অনসাইডে সাবকন্ট্রাক্ট যেখানে করে সেখানে আছে, সেখানে কি শ্রমিকরা কি এই ফ্যাসিলিটি কি পরিশোধ করতে ব্যর্থ? নো, আমরা যেখানে এটা কাজ করি সেখানে পরিশোধ করতে সক্ষম। Is the facility failed to comply with legal requirement or is the benefit pertaining to non-production worker or on-site subcontracting worker? একই কোশ্চেন দুইবার আসছে আর কি, মানে পার্টেনিং সম্পর্কিত, কি সম্পর্কিত? নন প্রোডাকশন ওয়ার্কার, যারা প্রোডাকশনে জড়িত নয়, আর ওয়ান সাইড সাবকন্ট্রাক্টর ওয়ার্কার অথবা সাবকন্ট্রাক্টর যে ওয়ার্কার আছে সেখানে কি পরিশোধ করতে ব্যর্থ? না। মানে 113 এবং 113 সেম কোশ্চেন ডাবল আসছে আর কি। প্লিজ ডিসক্রাইব এনি কনসার্ন অর difficulties with questions list in this session. এই সেশনে যে সকল কোশ্চেন রয়েছে সেখানে যদি কোনো ডিফিকাল্টিস অথবা কোনো কনসার্ন থাকে, আপনার কিছু বলার থাকে, তাহলে বসে নিচে লিখতে পারেন, থাকলে লিখবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল। এই ছিল টোটাল 115টা কোশ্চেন আছে ওয়েজেস অ্যান্ড বেনিফিটে। আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম 1 থেকে 62 পর্যন্ত, আর এই সেকেন্ড ভিডিওটি ওয়েজেস বেনিফিটের 63 থেকে 115 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো ওয়েজেস অ্যান্ড বেনিফিটে মোট কোশ্চেন ছিল হলো 115টা। প্রথম ভিডিওতে আলোচনা করেছি 62টা, পরের ভিডিওতে আলোচনা করেছি বাকি 63 থেকে 115 পর্যন্ত। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।